প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, এবং ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই ববি ভাইকে দিয়ে। ববি ভাই, আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশ সহকারী হাই কমিশনে ত্রিপুরায় আপনার হামলা হয়েছে এবং সেখানে বাংলাদেশের পতাকা টেনে নামিয়ে ফেলেছে উগ্রবাদী হিন্দুরা। এই ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো বাংলাদেশ বলছে যে এটা পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে। তো একজন নাগরিক হিসাবে এটা আপনি কিভাবে দেখছেন? জি, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত জানাবার জন্য, এবং আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক সহ বাংলা ভিশনের পর্দায় যারা দেখছেন বা আগামীতে দেখবেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, যেই ঘটনাটা আজকে ঘটে গেছে ভারতে, এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয়। মানে ভারত বাংলাদেশ সম্পর্ক সবচেয়ে ভালো সময় যাচ্ছে এখন তা না। গত 4 মাস ধরেই আপনার হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে একটা টানাপোড়ান পড়েছিল, কারণ হাসিনা সরকারের একটা অন্য ধরনের সম্পর্ক ছিল, বা খোদ হাসিনার একটা অন্য ধরনের সম্পর্ক ছিল ভারতের সরকারের সাথে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমরা কখনোই চিন্তা করিনি মানে ভারত এবং বাংলাদেশ আমরা এত কাছের দুটো দেশ, এবং আমাদের একে অপরের সাথে ভালো সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ একে অপরের জন্য যে কিছু দূর সম্পর্কে টানাপোড়েন থাকলেও আমরা কখনো চিন্তা করিনি খুব খারাপ হবে এই সম্পর্কটা কখনো। মানে আমরাও যেমন হতে দিব না, হতে দিতে পারি না, আমাদের একটা ধারণা ছিল যে ভারতও হতে দেবে না, ভারত হতে দিতে পারে না। তবে গত 4 মাস ধরে ভারতের মিডিয়ায় যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলেছে, তার প্রেক্ষিতে আসলে কোনো কিছুই এখন আর একদম অকল্পনীয় না। মানে আজকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের কনসুলেটে ভারতে, এটা একসময় মানে কিছুদিন আগে অকল্পনীয় ছিল, কিন্তু আজকে ঘটে গেছে। সো এখন অনেক কিছু হয়তো মনে হতে পারে অকল্পনীয় না, তবে এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখা, যে একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে বলে আমরা সেটাতে ইমিডিয়েট রিয়্যাক্ট করব বা খুব বাজেভাবে রিয়্যাক্ট করবো, এটাও হতে পারে না। আমাদের অবভিয়াসলি অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল একটা ভারতের সরকার থেকে, যে ভারতের সরকারের পক্ষ থেকে বাংলাদেশ কনসুলেটের জন্য যে ধরনের প্রোটেকশনগুলো থাকার কথা ছিল সেগুলো ছিল না। মানে আমরা দেখেছি বাংলাদেশেও যে জনগণ ভারতের বিরুদ্ধে ক্ষিপ্ত না তা না, এবং ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের পতাকাও হয়তো অসম্মান করা হয়েছে, বাট সেটা আপমর জনগণ করেছে, কিছু জায়গায় করেছে, সরকারের কোনো হাত এখানে ছিল না। এবং সরকার কোনোভাবেই ভারতের কোনো ইন্টারেস্টকে, মানে কোনো ভারতীয় সিটিজেন, ভারতীয় কনসুলেট বা ভারতীয় ব্যবসা, ভারতীয় কোনো ইন্টারেস্টকে বাংলাদেশে আমরা কোনোভাবে আঘাত হানতে দেইনি, আহত হতে দেইনি, এবং আগামীতেও দেব না ইনশাআল্লাহ। কিন্তু একই মানে জাস্ট বেসিক আপনার ইন্টারন্যাশনাল যে কার্টেসিটা ভারতের সরকার হয়তো আরো ভালোভাবে দেখাতে পারতো। মানে এখন বলা যেতেই পারে, এবং ভারত সরকার বলছেও যে ভারতে তাদের সরকারি পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশন দিয়েছে বাংলাদেশ কনসুলেটকে, বাট যদি শক্তভাবে দিয়ে থাকতো তাহলে এইভাবে আক্রমণ হতো না, এভাবে মানে এই ঘটনা আজকে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো ঘটতো না। এবং একই সাথে আমরা দেখছি মানে বিজেপি, মানে ভারতের যে অ্যাকচুয়াল সেন্ট্রাল সরকার, তারা তো উস্কানিমূলক বক্তব্য অনেকদিন ধরে দিয়েই আসছে। একই সাথে গত 2-1 দিন ধরে আমরা দেখছি যে আপনার ওয়েস্ট বেঙ্গলের সরকার প্রধান মানে মমতা ব্যানার্জি, উনিও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। আজকে উনি একটা বক্তব্য দিয়েছেন যে ইউএন সোলজার মোতায়েন করতে হবে বাংলাদেশে। কেন ইউএন সোলজার মোতায়েন করতে হবে বাংলাদেশে? মানে পরিষ্কার তো ভাই যে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতা নাই। মানে কিছুদিন আগে এই যে আপনার একটা চিটাগংয়ে ইসকন রিলেটেড যে ঘটনাগুলো ঘটলো, এবং ইসকন এজ এন অর্গানাইজেশন আমি সেটাকে কিছু বলছি না, বাট মানে যে ঘটনাগুলো ঘটলো যেটার প্রেক্ষিতে স্পেসিফিক ওই ইসকন সাপোর্টার্স বা এক স্পেসিফিক মাইনরিটি ধর্মের অবলম্বী যারা করেন এরকম একটা গ্রুপ কোর্ট প্রাঙ্গণে আক্রমণ করে একজন আইনজীবীর প্রাণহানি ঘটালো, এবং মানে একদম মানে নৃশংসভাবে, যেগুলো ভিডিও বা চিত্র সবাই দেখেছি আমরা। এই ধরনের কোনো ঘটনার পরও বাংলাদেশে কোনো ধরনের মাইনরিটির উপরে অ্যাটাক হয়নি, কোনো আক্রমণ হয়নি। এবং শুধু আক্রমণ হয়নি এটা না, যে আক্রমণের আওয়াজে কেউ তোলেনি, কেউ চেষ্টাও করেনি, এবং কেউ যদি চেষ্টাও করতো সেটাও মানে বাংলাদেশি হিসেবে সব জায়গায় দলমত নির্বিশেষে সবাই সেটা রুখে দিত। এই জায়গাটায় আমরা পরিষ্কার দেখছি যে আমাদের দেশে কোনো সাম্প্রদায়িকতা নাই,
কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িকতা না থাকা সত্ত্বেও যেই দেশে সাম্প্রদায়িকতা আছে, যেই দেশে তাদের দেশের মাইনরিটি মুসলমানদের উপরে কন্টিনিউসলি আক্রমণ হচ্ছে, তারা কন্টিনিউসলি আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এইটার বিরুদ্ধে আমাদের কোনো জায়গায় এসে কিছু তো করতে হবে। আপনি ধন্যবাদ মুনিয়াপা। সেটা হচ্ছে যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে যে হাই কমিশন প্রাঙ্গণে রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি, তো এবং বলছে যে এটা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। তো আসলেই কি মানে নিরাপত্তা কেন জোরদার করেনি ভারত, যে এই অবস্থা জানার পরেও? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আজকে 3 মাস 3.5 মাস যাবৎ ভারত যে আমাদের সঙ্গে যে আচরণ করছে, এটাকে বলে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধা। তারা যে কোনো মুহূর্তে স্ট্যান্ড বাই রেডি আছে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ যার 3 দিকে ভারত, ভারতের কি এরকম বাংলাদেশকে টিপে মারার মতো ইচ্ছা থাকা উচিত? এটাতে কি প্রমাণ করে? তারা নাকি আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল। আমি তো এখন অবাক হয়ে তাকায় থাকি, এই ভারত সেই ভারত যদি করে থাকে, তাহলে তারা তাদের স্বার্থের জন্য তারা এমন করতে পারে? একটা দল সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না। আওয়ামী লীগ নিজে পালিয়ে গিয়েছে তার দেশে, আমরা তাকে পালাতে বাধ্য করি না। আওয়ামী লীগের নেত্রী পালিয়ে গিয়েছে, সেটাই তারা জায়গা দিয়েছে। তারা দেশের এইখানে একটা লঙ্ঘন করেছে, বন্ধুত্ববাদটাকে লঙ্ঘন করেছে। তারা এই জায়গাটায় তারা ঠাঁই দিয়েছে, তারা মেন্টালি রেডি। তাদের এত স্বার্থটা কোথায়? আমাদের কথা দেখেন, আপনি যে কথাটা বললেন যে ভিয়েনা লঙ্ঘন কিনা, পুলিশ চারপাশে এটা কূটনৈতিক পাড়াগুলায় কি করে? কূটনৈতিক পাড়া কিন্তু আলাদা একটা এন্টারটেনমেন্ট হয় সারা বিশ্বে, সব দেশেই। সেইখানে বাংলাদেশের আমাদের অফিসারসগুলোকে যে অবস্থায়, প্রাণটা হাতে নিয়েই তো ছিল তাদের কি অবস্থা হয়েছে আমরা একবার চোখ বন্ধ করে চিন্তা করি। অত বড় একটা দেশ, অত মানুষ, হাজার হাজার, তারা কয়েকজন ছাড়া আর কেউই নাই। তাও আবার আপনার মানে রাষ্ট্রদূত এরিয়ায় না, মানে কি বলবো, ওটা মেইন না, ওটা আপনার উপরাষ্ট্রদূত ওইখানে বসেন। তা ওইখানে তো আরো মানুষ কম, সহকারী রাষ্ট্রদূত, ওইখানে তো আরো কম মানুষ তাদের। তো এই যে আর 10-20 জন 50 জন থাকলেই কি করতো? এই যে তারা যেভাবে আক্রমণ করলো, যেভাবে পতাকাটা পুড়লো, পতাকাটা ছিঁড়লো, যেভাবে পতাকার অবমাননা করলো, আমরা তো তার কিছুই করি না। আমরা কল্পনাই করি না যে আমরা কোনো দেশের, ভারত কেন, আমরা কোনো দেশের জন্য চাই না। আমাদের যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বলতেন যে সকলের জন্য বন্ধুত্ব, কারোর জন্য শত্রুতা না, কারোর সাথে শত্রুতা না, বিদেশের সাথে আমাদের সম্পর্কটা এমন। সেই জায়গায় যে ভারত যে কাজগুলো করছে, সেটাকে আমি কিভাবে বর্ণনা করব আমি জানি না। কারণ আপনার যে এই যে চিন্ময়, সে তো ইসকন থেকে বহিষ্কৃত। আমার দেশের আপনার নাগরিক, আমার দেশের নাগরিক যে কোনোভাবে অপরাধ করুক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেই হোক না কেন, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি সে কোনো কাজ করে, সেটার জন্য জবাবদিহি করতে সে বাধ্য। ধরে নেওয়া মানে, অ্যারেস্ট করা মানে তাকে মেরে ফেলা না। আর রাষ্ট্রের আইনের মধ্যে যদি পড়ে, সেইখানে হিন্দু হয়েছে বলে কি তাকে ছেড়ে দিবে? হিন্দু হয়েছে বলে তার কোনো বিচার হবে না? এটা কেমন তোর সংখ্যালঘিষ্ঠের কথা বলছেন ওনারা? এটা ওনারা অপরাধ করছেন সর্বসমক্ষে। এই অপরাধটা, এটা প্রমাণিত অপ্রমাণিত ব্যাপার থাকে। এমন না যে তাকে খুব মারধর করেছে, তাকে রিমান্ডে নিয়েছে। যেভাবে ছাত্র দলের ছেলেদেরকে আওয়ামী লীগ আমার পাশের দেশের মনোনীত যারা, তারা যেভাবে যুব দলের ছেলেদেরকে পিটিয়েছে, মেরেছে, ঠেকিয়ে গুলি করেছে, তার তো কিছুই আমরা করি নাই। আমরা এটা করতে চাইও না, আমরা এটা চিন্তাও করি না। সেই জায়গায় একজন মানুষ, আমার সন্তানকে আমি শাসন করতে পারবো না, এটা তো হতে পারে না। সেইখানে ভারত এসে বাগড়া দিবে, এটা তো হতে পারে না। যে মমতা ব্যানার্জিকে আপনার দেখেন, আমরা তাকে মনে করতাম যে আরে মুসলমানদের জন্য সে একজন শান্তির দূত। ওই পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিমরা তাকে ভোট দেয় এবং আমরাও কিন্তু মনের ভেতর থেকে এক ধরনের টান অনুভব করি। এখন আমরা মনে করি ভারত তো ভারতই, তার সাথে কোনো টান চলে না। আপনি দেখেন, উনি কিন্তু ওইখানে যে 37% মুসলিম ভোট নিয়ে উনি পাশ করছেন, ওইখানে ওই কথাটা একবারও উনি চিন্তা করেন নাই। উনি কি বললেন, এইখানে একজনের কি হলো, কিছুই হয় নাই। বরং যে কথাটা ববি হাজ্জাজ বললেন যে
চট্টগ্রামে আলিফকে যেভাবে পিটিয়ে কুপিয়ে মারা হলো, তারপরে যত লাখো জনতা যে জানাজায় গেল, সেখানেও কিন্তু বাংলাদেশের মানুষ কতটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যে কেউ কোনো শব্দ পর্যন্ত করে নাই। আপনি মনে করেন আমার সন্তান মারা যাবে, আমার কি কষ্ট হবে না? ওই সন্তানটা, যে সন্তানটা আমার মারা গেছে সেটাও আমার সন্তান, যে সন্তানটা দুষ্টুমি করেছে যাকে অ্যারেস্ট করা হয়েছে সেটাও সন্তান। আমরা কিন্তু আমরা আইনের ভেতরেই কাজ করতে চাচ্ছি। সেই জায়গায় যদি এই ধরনের কথা বলে, কোথায় কোন 3 মাস 3.5 মাসের মধ্যে কোথায় কোন হিন্দুর বাড়ি আঘাত করেছে বলতে পারবে তারা? কোথায় কোন মূর্তির উপর হামলা করেছে বলতে পারবে তারা? বরং তারা মুসলিমদের যেভাবে অত্যাচার করে, সন্দেহবশত গরুর মাংস গুস্ত খেয়েছে এই সন্দেহ মেরে ফেলে। তারা গুজরাটে যা করেছে আমরা কি তা করেছি? তারা বাবরি মসজিদটাকে নিয়ে যা করেছে, তারা তো ওটাকে একটা মন্দির বানিয়েছে, সেটার জন্য কতগুলো মুসলিমকে তারা মেরে ফেলেছে। আমরা তো তা করিনি। কিন্তু এটার মানে কি এই আমি আমার শক্তি কম, আমি হয়তো অসহায়, তার মানে আমি কিছুই বলবো না, সত্যকে স্বীকার করবো না? আমি আমার জীবন দিয়ে হলেও আমি আমার সত্য স্বীকার করব, এবং সত্যের জন্য প্রয়োজন আমি জীবন দিতে রাজি, আমি প্রস্তুত। কারণ এইভাবে চলতে পারে না। উনারা যত বড় দাদাই হোক না কেন, উনারা চরমভাবে অন্যায় করবে। উনি কিভাবে মমতা ব্যানার্জি বলে যে জাতিসংঘের শান্তির রক্ষী বাহিনীদেরকে আনা উচিত, উনি বলেন এই কথাটা। উনার দেশে যে কত কিছু হচ্ছে আমরা কি এটা বলি? উনারা যে কতবার করে যে ভিয়েনা কনভেনশন আপনার লঙ্ঘন করছে, উনারা কি জানে? উনি যে কথাটা বলেছে, উনারা যেভাবে আঘাত করেছে আমাদের একটা রাষ্ট্রদূতের কার্যালয়কে, আপনার যেভাবে আঘাত করা হয়েছে, সেটা আপনার কোন আইনের মধ্যে পড়ে? ওনাদের আইনের বিচার চাইলে ওনারা কি বলতে পারবেন? ওনারা কি করবেন? ভাই, আমরা দেখলাম যে এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে নানান ধরনের অস্থিরতা তৈরি করতে গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান দাবি দেওয়া তুলেছে, এবং সর্বশেষ ইসকনের যে বিষয়টি সেটি নিয়ে এসেছে। এই যে একের পর এক কার্ড খেলা, এটা আসলে কবে বন্ধ হবে কি মনে করেন? অনেকগুলো কারণে এই জিনিসগুলো হচ্ছে। আপনি যদি ইসকনের দিকেও তাকান, ইসকন একটা আপনার একুমেনিক্যাল অর্গানাইজেশন, বিশ্বব্যাপী একটা অর্গানাইজেশন বেসড আউট অফ নিউ ইয়র্ক। হ্যাঁ, হিন্দু ফেইথের ভিত্তিতে, বাট এটা রিলিজিয়াস অর্গানাইজেশন হিসেবেও তারা নিজেদেরকে পরিচালনা করে না বিশ্বের কোথাও। তারা স্পিরিচুয়াল অর্গানাইজেশন হিসেবে নিজেদেরকে পরিচালনা করে। এবং এই যে এই চিন্ময় সাহেবের সাথে ইসকনেরও কিন্তু সম্পর্কচ্যুত হয়েছে, এবং এই চিন্ময় সাহেবও কিন্তু অগস্টের 5 তারিখের পর নতুন একটা ওই মাইনরিটি প্রোটেকশনের নামে একটা অর্গানাইজেশন তৈরি করে কিন্তু সে আরো বেশি আলোচিত হয়েছে। সো এই চিন্ময় সাহেবের যে কর্মকাণ্ড এবং তার বিরুদ্ধে যেই কারণে মামলা আনা হয়েছে, এটার সাথেও কিন্তু ইসকন নিজেদেরকে একদম সেপারেট করে ফেলেছে। সো হয়তো আমরাও আর বারবার ইসকনকে না টেনে অ্যাকচুয়ালি মূল ইস্যুগুলোর দিকে যাই। তো এই যে এই চিন্ময় এই ব্যক্তি, যেই তার কর্মকাণ্ডগুলো এবং যেই কর্মকাণ্ডের জন্য এখন সে আইনের আয়তায় আছে, এবং তার জন্য এই যে কোর্ট প্রাঙ্গণে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, এগুলো কিছুদূর একটু ভালোভাবে চিন্তা করলে মনে হয় না যে কিছুদূর ম্যানুফ্যাকচার? তাহলে হঠাৎ করে এই সময়টাই কেন হলো? এখন মনে করেন আপনি বলছেন যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো থেকে অনেক জায়গায় অনেক ঝামেলা শুরু হয়েছে, এটা সত্যি কথা। এবং এটা সত্যি কথা কারণ এমন একটা জায়গায় হাসিনা এবং হাসিনা সরকার দেশটাকে রেখে গেছিল যে আমাদের অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় একটা ভঙ্গুর অবস্থায়। তো এটা রাতারাতি ঠিক হবে না, এবং এইটার ঠিক করার যে যে মুশকিল কাজগুলো, সেগুলো ইন্টারিম সরকারের জন্য মুশকিল হচ্ছে করতে, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সো সব ডিমান্ড মেট হচ্ছে না। এই যে কিছুদিন আগে আমরা দেখেছি একটা বড় গার্মেন্টসে 1 মাসের বেতন না দিতে পারার জন্য মালিকের উপরে বিশালভাবে হামলা হলো। তো আপনি এখন যদি চিন্তা করেন, ব্যবসায়ী হিসেবে চিন্তা করেন যে 1000 কোটি টাকার একটা গার্মেন্টস এই ব্যবসায়ী এক রাতে করেনি, অনেক বছর গার্মেন্টস ব্যবসা করে তার 1000 কোটি টাকার ফ্যাক্টরি হয়েছে, এবং এই 1000 কোটি টাকার ফ্যাক্টরিও নতুন একদিন হয়নি। সো এইখানে যে কর্মীরা আছে, কর্মচারীরা আছে, তারাও একদিনের কর্মচারী না, বছরের পর বছর তারা সময় মতো বেতন পেয়ে আসছে, কাজ করে আসছে। হঠাৎ 1 মাস বেতন না পাওয়াতে মালিককে এত নৃশংসভাবে আক্রমণ করবে, এটা আপনি একটু চিন্তা করেন, কোনো উস্কানি ছাড়া, কোনো কিছু ছাড়া কি আসলে হয়? সো এগেন আমি ভেতরের খবর জানি না, এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব এগুলো বের করা, উদ্ঘাটন করা, কিন্তু নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। উল্টো দিকে আমরা দেখছি এই যে বিদেশের মাটিতে বসে, এবং একটা কথা আমার বিজ্ঞ সমালোচক যেটা বলেছেন যে আসলে হাসিনা এবং হাসিনার দোসররাই কিন্তু পালিয়ে গেছে ভারতে। হাসিনা কিন্তু বহু বছর আমাদের সবার নামে, উনার নামে, আমার নামে, উনার দলের নামে, আমার দলের নামে, আমাদের অনেকের নামে, যারাই তাদের বিরোধী ছিল, বারবার বলতো পছন্দ হয় না পাকিস্তান চলে যান। আমরা কিন্তু সব
অত্যাচার সহ্য করে এই মাটিতে থেকে দেখিয়েছে যে আমাদের অন্য কোনো দেশ নাই, এবং আসলে পাকিস্তান আমরা চিনি না ভাই। বেড়াতে গেলেও হয়তো ভারতেই যেতাম বা আশেপাশে অন্য দেশে যেতাম, পাকিস্তানে কেউ যেতাম না। তো এই দেশ আমাদের দেশ, কিন্তু কাদের না এই দেশ, তারা এই দেশ ছেড়ে কিন্তু যখনই সুযোগ পেয়েছে পালিয়েছে। সো এই যে এই আওয়ামী বাহিনীরা তারা এখনো বিশ্বাস করে, মানে এখন আপনি যদি তাদের ফেসবুক পেজগুলো দেখেন, তাদের লোকজনরা বিদেশে থেকে যে কথাবার্তা বলতে চেষ্টা করছে, প্রচার করতে চেষ্টা করছে, এগুলো যদি দেখেন, তারা এখনো বলে যাচ্ছে যে 16ই ডিসেম্বরের ভেতরে তারা এই দেশের সরকারি ক্ষমতার রদবদল নিয়ে আসবে। এগেন হবে না, কিছুই হবে না ভাই। কিন্তু তারা এই যে প্রচেষ্টাগুলো তাদের আছে আমাদের এখানে অরাজকতা সৃষ্টি করার, এবং এই অরাজকতা সৃষ্টি করাতে ইচ্ছা করে বুঝে বা না বুঝে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ, কিন্তু ভারতের মিডিয়া এবং ভারতের সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে পুরো সহযোগিতা করে যাচ্ছে। এখন আমি এইটা বুঝতে পারছি না কেন হচ্ছে এই ঘটনাটা, কারণ ভারতের সরকারের এতটুকু বোঝা উচিত যে বাংলাদেশে যদি অরাজকতা হয় এটা তাদের জন্য মন্দ টেনে নিয়ে আসে। আমি বুঝি ভাই, বিজেপি একটা রাজনৈতিক দল, মানে ভারতীয় সরকারি ক্ষমতায় যারা আছে বিজেপি তার একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটার ভিত্তি হলো মুসলমান বিরোধিতা। এই রাজনৈতিক দলটার একদম শুরু সেটাও মুসলমান বিরোধিতা দিয়ে, আজকে থেকে অলমোস্ট 100 বছর আগে মুসলমান বিরোধিতা দিয়ে শুরু, এবং এখনো এরা সরকারে আছে মুসলমান বিরোধিতা করে। সো তারা মুসলমান বিরোধী অনেক কথা বলবে, কর্মকাণ্ড করবে, কিন্তু একটা রাজনৈতিক দল আর সরকার তো এক জিনিস হতে পারে না। সো বিজেপি কি করলো, বিজেপির নেতা কি বললো, আর প্রধানমন্ত্রী কি বললো, স্টেট মানে ফরেন মিনিস্টার কি বললো, ফরেন সেক্রেটারি কি বললো, স্টেট মিডিয়া কি বলছে, এই জিনিসগুলো তো এক হতে পারে না। কারণ স্টেটের তো স্টেটের মতো করে চিন্তা করতে হবে। এই যে যেমন আমাদের দেশেও ভারতের থেকে আমাদের দেশ মানে এত খারাপ আচরণ পেয়েছে অনেক বছর, এত খারাপ আচরণ পেয়েছে, এবং গত 3 মাস এত প্রোপাগান্ডা তারা আমাদের দেশের বিরুদ্ধে চালাচ্ছে যে আমাদের দেশে অনেক তরুণরা খেপে যে হয়তো আপনার ভারতের প্রধানমন্ত্রীর কুশপুতলিকা পুড়িয়েছে বা ভারতের পতাকাকে অসম্মান করেছে। এখানে কিছু তরুণরা, এটাও কিন্তু নেশন ওয়াইড ইস্যু না, কিছু তরুণরা করেছে, এবং সেটার নিন্দাও আমরা রাজনীতিতে বা সরকার পরিচালনায় যারা আছে আমরা অনেক করেছি, সেটা নিন্দাও করেছি যে তারা বেশি ইমোশনাল হয়ে করেছে, এটা করা উচিত না। আমাদের প্রতিবেশী দেশ, আমাদের সম্পর্ক সামনে ভালো হবে, নিশ্চয়ই ভালো হতে হবে, আমরা তাদেরকে অসম্মান করতে চাই না। কিন্তু ভারতের সরকার মানে পাবলিক না, কিন্তু সরকার এই জিনিসটা কিভাবে তারা বুঝতে পারছে না বা তারা অনুভব করতে পারছে না, আমি ঠিক বুঝতে পারছি না। কারণ বাংলাদেশে অরাজকতা হলে ভারতের জন্য এটা কোনো সহজতর কিছু হবে না ভাই। আমাদের চারিদিকে ভারত, মানে আমি জানি লোকজন বলে 3 দিকে ভারত, না চারিদিকে ভারত। আমাদের আপনি নিচে যদি পানিতে যান, বে অফ বেঙ্গল যান, বে অফ বেঙ্গল ভারতে ঘেরা, আমাদের চারিদিকে ভারত। কিন্তু ভারতেরও কিন্তু অনেক দিকে আমরা, 7 সিস্টার্স আমাদের ছাড়া যাবে না বলেই কিন্তু তারা ওই যে ওই ট্রানজিট রুট বা যে ওপেন অ্যাক্সেস চেয়েছে, যেখানে তাদের মানে পার ভেহিকল বোধহয় 80,000 টাকার মতো তেল বাঁচে 7 সিস্টার্সে যাওয়া, বাংলাদেশে যাওয়ার, বাংলাদেশের মাধ্যমে গেলে, ট্রানজিট দিয়ে গেলে। আর সেখানে ওই 80,000 টাকার তেল বাঁচানোর জন্য আমরা তাদের কাছ থেকে ফি কত নিয়েছি, ট্রানজিট ফি 100 কত টাকা যেন, মানে একটা সামঞ্জস্য ছাড়া আমাদের এত বছরের সম্পর্ক ছিল। তো সেটার পরিবর্তেও আমাদের দেশের সরকারের পক্ষ থেকে কোনো অশুভ আচরণ ভারতের পক্ষে যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার যখন নতুন আসলো তখনও মাননীয় প্রধান উপদেষ্টা শক্ত কিছু কথা বলেছেন, কিন্তু নিন্দনীয় কথা বলেননি। বলেছেন সম্পর্ক এখন একটা আপনার ইকুইটি বা ইকুয়ালিটির ভিত্তিতে আসবে, আগের মতো সম্পর্ক থাকবে না, এবং আপনারা আমাদেরকে নিচু করে দেখতে পারেন না। এইভাবেই কথাগুলো বলেছেন, মানে আক্রমণাত্মক কথা কিন্তু বলেননি। এবং এইটাও খুবই নর্মাল, গিভেন যে 15.5 বছর আমাদের সরকারে যারা ছিলেন তারা এই ধরনের কথা বলেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের তো ক্যাবিনেটে এমন লোকজন ছিল যারা মানে ওপেন মিডিয়ার সামনে বলেছে যে আমি ভারতের কোটায় মন্ত্রী হয়েছি, এমন লোকজন আছে যে আমি ভারতের কোটায় এমপি হয়েছি। এগুলো আমরা শুনেছি ভাই, অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে। সো এখন আমরা চাই একটা 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 লেভেল রিলেশনশিপ, এবং এই জায়গাটায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো কিছু করার আছে, বাট মোর ইম্পর্টেন্টলি ভারতের সরকারের থেকে আমাদের এক্সপেকটেশন, আমরা এই মেসেজগুলা ভারতকেও দিতে চাই, ইন্টারন্যাশনাল মিডিয়া থেকেও দিতে চাই। মনিপা, এই যে ভারতের মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে, আসলে এর বিপরীতে সরকারের কি করা উচিত? আর ভারতীয় মিডিয়া কেন বাংলাদেশের এই পরিবর্তন মেনে নিতে পারছে না? দেখেন, এটা তো আমারও প্রশ্ন কেন এই পরিবর্তনটা মেনে নিতে পারছে না। তাহলে কথা যা আগে যারা বিশেষজ্ঞ মহল এবং সাধারণ অনেকেই যে কথাগুলো বলতো, বিএনপি যে কথাগুলো বলতো, এটাই ঠিক যে লাখো লাখো ভারতীয়রা বাংলাদেশের সমস্ত টাকাগুলো, কি ব্যবসায়, কি বাণিজ্যে, কি চাকরিতে, সমস্ত টাকাগুলো বাংলাদেশের এই কষ্টার্জিত বিদেশি আমাদের ভাই বোনেরা যারা নিজের জীবনকে বিপন্ন করে দু মুঠো খাবার বাঁচিয়ে
বিদেশে কাজ করে যারা টাকা পাঠায় সেই টাকা, সেই রেমিটেন্সের টাকাটা 13-14 বিলিয়ন ডলার আসে, তার 11-12 বিলিয়ন ডলারই আমাদের পাশের দেশ নিয়ে চলে যেত। এই যে এটাই তাহলে সত্য। তাদের হঠাৎ করে হয়তো বা ওই সরকার, আমরা যে বলতাম আপনাদের এখানে টকশোতে এসে যে এই সরকার ভারতের কৃতদাস, এরা কোনো সরকার না, এরা ভারতীয় এজেন্ট হিসেবে আসছে। আজকের কথাই তো তাই মনে হয় যে এটা যে আমরা কত সত্য কথা বলতাম, তখন তো সরকারের লোকরা কিছুই মানে চিৎকার চেঁচামেচি করতো আর আপনারা কিছুই বলতেন না, চুপ করে আপনারা তামসা দেখতেন, কিংবা কখনো আপনারা বাধ্য হতেন তাদের পক্ষেই যেতে, কারণ নইলে আপনার টেলিভিশন চলবে না, বন্ধ হয়ে যাবে। এখন আমার তাই মনে হয় যে বাংলাদেশে কেউ গ্রেফতার হলে যখন ভারত যদি অসন্তোষ প্রকাশ করে, তাহলে আমার বুঝতে হবে যে গ্রেফতারকৃত ব্যক্তি ভারতের দেশের স্বার্থবিরোধী কোনো কাজের সাথে জড়িত, নইলে তার অসন্তোষ প্রকাশ হবে কেন? এটা আমার আইনের মধ্যে পড়েছে, এমন না যে বাংলাদেশ কচুকাটা করছে। কই 5ই আগস্টের আগে যখন তৎকালীন সরকার আমাদের সন্তানগুলারে কচুকাটা করলো, আমাদের মানুষগুলাকে কচুকাটা করলো, উপর থেকে গুলি করে মেরে ফেললো, তখন তো ভারত কিছু বলে নাই, বরং অনেকেই এরকম বলে যে এর ভেতরে মিশে গেছে, অনেক পুলিশ মারা গেছে, অনেক পুলিশ গুলি করেছে, কেউ তাদের চিনে না, বরং পুলিশের, বাংলাদেশের পুলিশের সদস্য বলে কে মেরেছে আমি জানি না, আমি তো গুলি করি নাই। এই যে এখন তো এই কথাগুলার উত্তরগুলা ঠিকই চলে আসে। আমার কাছে এরকমই মনে হয় যে তাহলে এদের তো এত খেপার কথা না, একটু মনে কষ্ট পাইতে পারে। আমার একজন বন্ধু যদি আজকে আল্লাহ না করুক মারা যায়, আমি খুব কষ্ট পাবো, কিন্তু এই কষ্টের জন্য কি আমি আবার নিজে ফাঁসির দড়িতে ঝুলবো? আজকে ভারত যা করছে সে এটা আত্মহত্যার মতো কাজ করছে। সে নিজের সবকিছু বুঝে, একমাত্র তার কিছু ক্ষমতা বেশি আছে, এছাড়া তো অন্য কিছু না। সেও একটা দেশ, আমরা একটা দেশ, তাদের দেশেও মানুষ আছে, জনসংখ্যা আছে, আমাদের দেশেও আছে, তাদের দেশেও শিক্ষিত লোক আছে, আমাদের দেশেও আছে, তাদের দেশে বরং তাদের চেয়ে আমরা অনেকটা সভ্য। তাদের দেশে মানুষ যা খায় দায় পরে আমরাও তাই করি। তাদের দেশের মানুষ রাস্তাঘাটে টয়লেট করে, আমাদের দেশের মানুষ 100% স্যানিটেশনে থাকে। তফাতের মধ্যে এগুলা সভ্যতার তফাতগুলো আছে। আমাদের দেশের মানুষ এতদিন সহ্য করলো, আলিফের মতো একটা তরতাজা ছেলেকে মেরে ফেললো, যে কিনা সরকারের লোক, কারণ সে সরকারের অ্যাডভোকেট, এপিপি, তাকে মেরে ফেললো। তারপরে প্রত্যেকটা মানুষ দাঁত মুখ কামড় দিয়ে চুপ করে বসে আছে, কষ্টটা হজম করছে যে দাঙ্গা বেঁধে যেতে পারে, অসহায় হিন্দুরা এর প্রবলেমের শিকার হতে পারে। আমরা তো চাই না অসহায় হিন্দুরা, এটার জন্য অসহায় হিন্দুরা, আমাদের যারা প্রতিবেশী, আমাদের যারা বন্ধু, আমাদের যারা আত্মার সঙ্গে সম্পর্কিত, তাদের কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। আজকে আপনি দেখেন জগন্নাথ হল থেকে মিছিল বের হয়েছে ভারতের বিপক্ষে। তার জগন্নাথ হল থেকে যখন ভারতের বিপক্ষে মিছিল বের হয়, তার মানে তারা কত অসহায়, তারা কোনো দিকেই কথা বলতে পারছে না, তারা তো খুব কাছে থেকে সত্যটাকে অনুধাবন করতে পারছে। কিন্তু এই কয়টা হিন্দুর জন্য ভারতের কিচ্ছু আসে যায় না, কারণ সে তো মাছ মারতে গেলে, বড় মাছ মারতে গেলে ছোট মাছের টোপ দিতে হয়। এই অসহায় হিন্দুগুলোকে ভারত ছোট মাছের টোপ হিসেবে ব্যবহার করছে। অসহায় কেন বলছেন? হ্যাঁ, অসহায় কেন? অসহায় এই জন্য বলছি, কারণ আপনার একটা হিন্দুর বাড়িতে আঘাত করে কেউ না কেউ, তাদের করে বুঝায় যে এটা অমানবিক, এটা সাম্প্রদায়িক, এখানে মুসলিমরা এটা করেছে, যেটা আমি বললাম প্রথমেই পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য। তাহলে যে হিন্দুটার বাড়িতে আঘাত করে সেও হিন্দু। যখন আপনার ভারত যখন আপনার এই 5ই আগস্টের পরে বন্যার পানি ছেড়ে দিল, কৃত্রিম ভাবে জমিয়ে রাখা পানিটা ছেড়ে দিয়ে, আপনার যেখানে কখনোই পানি ওঠে না, বন্যার পানি, ফেনী, লক্ষ্মীপুর থেকে শুরু করে চট্টগ্রামের এক অংশ আপনার ডুবে গেল, কুমিল্লার এক অংশ ডুবে গেল, ওই এলাকায় কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকা, অনেক হিন্দু আছে। কই তখন তো তাদের একবারও কষ্ট হলো না যে আমার হিন্দুগুলো মরবে মুসলমানের পাশাপাশি, আমার হিন্দুদের গরু ছাগল মোষগুলো মরবে, আমার হিন্দুদের সন্তানগুলোও ভেসে যাবে। কই একবারও তো তারা চিন্তা করে নাই। তারা এটাকে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যু হিসেবে কাজ করছে। এই কথাটা বাংলাদেশের মানুষ যত সহজে বুঝবে, এবং সত্যিকার অর্থে দেওয়ালে যদি পিঠ থেকে যায়, আমার যদি আর কিছুই করার না থাকে, আমাকে কি করতে হবে? আমাকে গিয়ে অ্যাটাক আমাকেও করতে হবে, কারণ যতটুকু বাঁচবো, যতক্ষণ বাঁচবো ততক্ষণ আমি আমার যুদ্ধ চালিয়ে বাঁচবো। কারণ আমি কিন্তু অনেক সহ্য করেছি, সহ্য করতে করতে কিন্তু এখন চরম পর্যায়ে চলে গেছে। যখন আমার দেশের অসহায় মানুষগুলোকে, কয়েকজন মানুষকে এই আপনার রাষ্ট্রদূতের কার্যালয়ে যখন হামলা করলো, তখন তাদের কি একবারও মনে পড়েছে এটা তো একটা সাইন, এটা একটা দেখানো যে আমি তোমাকে কি কি করতে পারি? কারণ এই মারো 5 জন 10 জন মারলে তো আর এমন কিছু হতো না, তাদের কিছু হতো না। তারা তো এই দেশটাকে অ্যাটাক করার জন্য চিন্তা করছে, দেশটার ভেতরে ঢোকার জন্য চিন্তা করছে, এবং যে কোনো সময়
তারা অথচ দেখেন কত দুঃখজনক, তারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, নেপালও সংখ্যাগরিষ্ঠ হিন্দু। নেপাল যখন তাদেরকে কিক করেছে তখন কিন্তু নেপালের সঙ্গে তারা পেরে ওঠে না, কারণ নেপালের পিছনে চায়না বসে আছে। তারা এখন বাংলাদেশকে এই জন্য মনে করে যে বাংলাদেশের বোধহয় কেউ নাই, কেউ না কেউ একসময় সৃষ্টিকর্তা দিয়েই দেয়। ভাই আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ, তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং ঘটনা তদন্তের দাবি জানিয়েছে এবং বলছে যে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে। তো সরকার তদন্তের যেহেতু দাবি জানিয়েছে, আর কি কি পদক্ষেপ নিতে পারে এই ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের জন্য, এটি একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। জি, মানে দেখেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট ভিয়েনা কনভেনশন এবং সব ধরনের ডিপ্লোম্যাটিক নর্মস অ্যান্ড কনভেনশনস ভঙ্গ হয়েছে এখানে। মানে একটা স্টেট, এটা যদিও সহকারী সর্ট অফ হাই কমিশন, বাট দ্যাটস এ স্টেট কনসুলেট, মানে আরেকটা স্টেটের সভরেন প্রপার্টি ধরা হয় যে কোনো স্টেটের কনসুলেট। মানে ঢাকায়ও ভারতীয় হাই কমিশন বা ভারতীয় হাই কমিশন সংলগ্ন যতগুলো প্রপার্টি আছে এগুলো আমরা ধরেই নেই, মানে আপনার ডিপ্লোম্যাটিক কনভেনশন এগুলো সভরেন ইন্ডিয়ান প্রপার্টি। ওকে, সো তাহলে এই যে সভরেন বাংলাদেশি প্রপার্টি, এই সভরেন বাংলাদেশি প্রপার্টি আগরতলা, এটার প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কার? ভারতের সরকারের। এটাই ডিপ্লোম্যাটিক নর্ম, ভিয়েনা কনভেনশনসে যেগুলো সেট করা। তো ভারতের সরকার এটা প্রোটেকশন দেয়া, মানে তারা ওই তাদের সভরেন মাটিতে আরেকটা বন্ধু দেশের সভরেন জমিকে আক্রমণ করতে বাধা দিতে সক্ষম হয় নাই। তারা বলছে সক্ষম হয় নাই, এখানে আমাদের নিশ্চয়ই একটা আশঙ্কা আছে যে সঠিকভাবে চেষ্টা করে নাই বইলেই সক্ষম হয় নাই, এটা আমাদের আশঙ্কা। তো এই যে এই জায়গাটা এখন আমরা আপনার কি বলে একটা গ্লোবাল স্টেজে এটা নিয়ে আলোচনা তুলতে পারি, তবে খুব বেশি আলোচনা তুললে যে আমাদের লং টার্ম কোনো লাভ হবে তাও না। আমরা আসলে ভারতের সাথে সম্পর্কটা সঠিক জায়গায় আবার ফেরত নিয়ে যেতে চাই। এখন ভারতের সাথে সঠিক জায়গায় ফেরত নেওয়াটা প্রত্যেক দিন আরো বেশি করে মুশকিল হচ্ছে। যেমন মানে ভারতে স্পেশালি এই বিজেপি সরকার যে জিনিসটা করেছে, মানে এর আগে থেকে তো ওই যে আপনার সিটিজেনশিপ, আসাম টাসামে এনআরসি যে আপনার সিটিজেনশিপ রোলগুলো তৈরি করা, যে যারাই মুসলমান তারাই বাংলাদেশি তাদেরকে ফেরত পাঠাও, এই কাজগুলো তো অনেক আগে থেকে চলছে। এবং এখনো মানে মুসলমান বিরোধটাকে বিজেপি সরকার সবচেয়ে বড় আইকনোগ্রাফি দিতে চেষ্টা করছে। এই যে ভারতে এখন মহারাষ্ট্রে বোধহয় বম্বের কাছাকাছি কোথাও বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাচু তৈরি হচ্ছে। এই স্ট্যাচুটা কার? শিবাজি ভোসলের। শিবাজি ভোসলে ওয়াজ এ মারাঠা এম্পারার, মানে মারাঠা সম্রাট ছিল, মানে এবং তারা যে ধরনের কাজ করতো সেই ধরনের কাজের জন্য 300 বছর পরও আমাদের দেশের মানুষ এখনো তাদেরকে ভয় পায়, বলে বর্গি এলো দেশে। হ্যাঁ, সেই যে মারাঠা এম্পায়ারের এম্পারার শিবাজি ভোসলে, সে মুসলমান বিরোধ ছিল, মুঘলদের বিরোধ ছিল, অরঙ্গজেবের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ সে করেছে। এই শিবাজি ভোসলের স্ট্যাচু সবচেয়ে বড় স্ট্যাচু হিসাবে, মানে ভারতীয় ইতিহাসের সবচেয়ে গ্রেট ম্যান হিসেবে তার স্ট্যাচু তৈরি করছে বিজেপি সরকার। এগুলো সবকিছু একটা সিগন্যাল যে তারা শক্তভাবে এই যে মুসলমান বিরোধটা এইটা তারা তৈরি করছে। কিন্তু এখন তারা নিজেদের দেশের ভিতরে যাই করুক, এগেন আমার দেশের ভিতরে চিন্ময় দোষ করেছে, চিন্ময় বিচার হবে এই দেশের আইনে। তাকে কিন্তু মব লিঞ্চিং করেনি, কেউ তুলে নিয়ে যায়নি। আমার বিজ্ঞ সমালোচক যে কথাগুলো বললেন, এরকম কিচ্ছু অন্যায় তার সাথে হয়নি, কিন্তু দেশের আইন লঙ্ঘন করেছেন এবং এই দেশের আইনের আওতায় তাকে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তার বিচার এখনো হয় নাই, বিচারাধীন, বিচার এখনো হয়নি। কিন্তু ভারতে তো লিঞ্চিং হচ্ছে, সবকিছু হচ্ছে, সেগুলো নিয়ে আমরা বলবো না ভাই, ঠিক আছে আমরা মুসলমান হিসেবে বলতে পারি, বাট স্টেট ক্রাফটে আমরা বলবো না। ভারতের সভরেন টেরিটরিতে ভারতের কি হয়, ভারতের আইন সেটার বিচার করবে। কিন্তু আমাদের সভরেন টেরিটরিতে কি হয় সেটার ভিত্তিতে ভারতের আইনি পর্যায়ে সবাই কথা বলবে, ভারতের সরকার কথা বলবে, ভারতের মিডিয়া কথা বলবে। এই জায়গাটায় আসলে একটা বড় প্রশ্ন, আমরা কি করতে পারি। এখন আমরা অবভিয়াসলি অলিভ ব্রাঞ্চ দিতে পারি এবং আমি বিশ্বাস করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার এই অলিভ ব্রাঞ্চটা একভাবে বা আরেকভাবে অফার করতে চেষ্টা করছেন। মানে এই যে অনেকগুলো উল্টোপাল্টা কাজের পরও, এই যে আজকের পরও কিন্তু মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশাল আকারে কিছু ডিমান্ড করা হয়নি, ইভেন অ্যাপোলজি ডিমান্ড করা হয়নি, আর অনেক কিছু ডিমান্ড করা উচিত ছিল, কিন্তু আমরা এখনো কিন্তু ডিমান্ড করিনি। মানে এইগুলোও কিন্তু সিগন্যাল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভারতকে বারবার অলিভ ব্রাঞ্চ দিতে চেষ্টা করছে, যে মানে বন্ধুত্বর হাত বাড়াতে চেষ্টা করছে। ঠিক আছে, ভুল হয়েছে, যেটাই হয়েছে, চলো আমরা আরো সঠিক পথে যাই। কিন্তু ভারতীয় সরকার এটা যেতে চাচ্ছে না। এটা যেতে যদি না চায় তাহলে আমাদেরও আর কোনো উপায় থাকবে না একটা বহির্বিশ্বের জায়গায়, মানে বহির্বিশ্বে সবার কাছেই যে আমাদের একটা
আমাদের একটা পিআর গেম খেলা শুরু করা। কারণ যেটা হয়েছে গত 4 মাস ধরে খুব শক্ত একটা ভারত ব্যাক, এটা ভারতীয় সরকার ব্যাক বলেন, ভারতীয় মিডিয়া ব্যাক বলেন, একটা গ্লোবাল প্রপাগান্ডা মেশিন কাজ করছে ভারত থেকে, পুরো বিশ্বব্যাপী ছড়াতে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ ওই যে ইসলামিক স্টেট বা এরকম কিছু আইসিস হয়ে যাচ্ছে। এইটার বিপরীতে আমাদের এখন শক্ত গ্লোবাল ন্যারেটিভ তৈরি করার কাজ শুরু করতে হবে। এইটা যদি আমরা শুরু করতে পারি তাহলে এইটার মাধ্যমে হয়তো বিশ্বব্যাপী একটা প্রেসার শুরু করতে পারি, যেখান থেকে ভারতকে ফেরত আনতে পারি। একটা বিরতি নিয়ে এসে, প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি মনিয়াপার কাছে। মনিয়াপা, আজকে এই প্রশ্নটা দিয়ে এই প্রসঙ্গ শেষ করতে চাই। সেটা হচ্ছে যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে চিন্ময় দাসকে আপনার যে মুক্তি না দিলে আপনার পেঁয়াজ এগুলির রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। তো এই যে যেই ধরনের হুমকি ধমকি দিচ্ছেন, বন্দর বন্ধ করে দেওয়া হবে, পেঁয়াজ আলুর আপনার পাঠানো বন্ধ করে দেওয়া হবে, শুধু কি একতরফা বাংলাদেশি মানে এতে করে লাভ মানে ক্ষতিগ্রস্ত হবে, নাকি ভারতের কোনো কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে? গানে কবি লিখেছেন না, বলেছেন না, আমি কি শুধুই হেরেছি তুমিও কি একটু হারনি। ওরা যে চলে, ওরা কাদের দিয়ে চলে? আমাদের দিয়ে চলে। আমরা ওদের ওইখান থেকে ইনকাম করে আনি না। হ্যাঁ, আমি 5 টাকায় যদি পেঁয়াজ পাই, কথার কথা, আমি 5.5 টাকায় মিশর থেকে আনবো, আমি কোরিয়া থেকে আনবো, আমি অন্যান্য দেশ থেকে, আমি যেসব দেশ আরো আছে, আমি দরকার পড়লে পাকিস্তান থেকে আনবো। পাকিস্তানের সঙ্গে আমার তো সমস্ত বাণিজ্য বন্ধ না, সবকিছু বন্ধ না। আমি যে দেশে সস্তা পাবো আমি নিয়ে আসবো, আমার যদি টাকা থাকে। তারা তো আমাদের মাগনা দেয় না। আর তারা বিক্রি করার জন্য আমরাও যেমন কম খরচে আনতে পারি দেখি, তাদের কাছ থেকে আনি, আমাদের ক্যারিং কস্ট কম লাগে, তাদেরও কিন্তু ক্যারিং কস্ট কম লাগে। সারা দেশ থেকে একখানে করা 7 সিস্টারের মাধ্যমে বা যেভাবেই হোক করা, তাদেরও কম লাগে বলেই তারা আমাদের কাছে দিতে পারে। তাদেরও যে এখন কি অবস্থা, তারা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ বাংলাদেশের ডাক্তাররা, যদি আপনার মাধ্যমে বলছি, ডাক্তারদের যদি শিক্ষা হয়ে থাকে, তাহলে এখন যদি ডাক্তাররা রোগীদের সঙ্গে ভালো বিহেভ করে, আমাদের ডাক্তার এখন অনেক ভালো আছে। আমরা যদি এই দেশ না হয়, আরো অনেক দেশ আছে, আরো পাশে আরো অনেক দেশ আছে যে দেশে কম পয়সায় চিকিৎসা করতে পারবে, অনেকেই অনেক ফ্যাসিলিটিস দিবে না তা বলা নাই। এবং সবকিছু হায়াত মওতের মালিকা হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি মনে করে আল্লাহ বাঁচায় রাখবে, কিন্তু অধীনতা স্বীকার করে আমি পয়সা দিয়ে আমার খেয়ে আমি করব, ওদের অবস্থা দেখেন। ওদের, আমরাও পত্রিকাগুলায় পড়ি, ওদের এলাকাগুলা খা করছে, কোনো মানুষ নাই। বাঙালিরাই ওনাদের ব্যবসায়ের একমাত্র অস্ত্র, একমাত্র ইনকামের একটা জায়গা। সেই জায়গায় যদি তারা এটা না করে, আমাদের না দেয়, আমাদের কোনো আফসোস নাই। আমাদের টাকা হইলে লাগে টাকা দিবে গৌরী সেন জিনিস দিবে আপনি, যদি আমার টাকা থাকে। তো এই জায়গায় আমি বলতে চাই, তারা যেটা করেছে সেটার উত্তর দিক। তারা যে ভিয়েনা কনভেনশন কলকাতা শপিং মলের অবস্থা করেছে, হ্যাঁ, কলকাতা শপিং মল তো খা করছে, কোনো লোক নাই। তারা বলছে 30% ব্যবসায় নেমে আসছে, কোনো দিন বিক্রিও হচ্ছে না, অনেক দোকান আছে। হোটেলগুলো একদম খা করছে, কোনোখানে বেচা কিনা নাই। দালালগুলা যাদের জন্য হাঁটা যেত না কলকাতায় বা অন্য কোনো স্টেটে, এখন গিয়ে দেখেন কি অবস্থা। ভারতের তো প্রথম যা পর্যটক, তারাই তো বাংলাদেশের সবচেয়ে বেশি। কারণ হ্যাঁ, কাছের দেশ, অনেক কম পয়সায় যাওয়া যায়, অনেক সহজভাবে ভিসা হতো, এখন ভিসা দেয় না। আরে ভাই, আমেরিকা ভিসা দেয় না, ইউরোপ ভিসা দেয় না, অনেক লোক যায় না, তো কি হয়েছে? তো তারা যাবে আপনার কি বলে নেপাল যাবে, ভুটান যাবে, তারপরে আপনার মালদ্বীপ যাবে। যারা ভারতকে যারা কিক মারছে, কিক আউট করছে, ভারতও তাদের সঙ্গে এত অত্যাচার করতো যে সবাই তাদের সঙ্গে, আমরা একাই না, সবগুলো দেশ। এখন তো ভারত একা হয়ে গেছে। একা হয়ে যদি সে থাকে, ভালো লাগে, তার ভালো লাগবে। কোনোখানে একটা কথা মনে রাখবেন জাহাঙ্গীর ভাই, কোনো শূন্য স্থান, পানির ভেতর যদি আপনি জায়গা করে নেন, শূন্য স্থান বানান, আবার ছেড়ে দিলে কিন্তু জায়গাটা পূরণ হয়ে যায়। কারো জন্য কারো শূন্য স্থান বসে থাকে না, শূন্য স্থান ভরে যাবে, এটাই স্বাভাবিক। তবে আমি আপনাকে বলছি, ভারত যেমন, মমতা ব্যানার্জি যেমন বলেছে যে তাদের সবাইকে ডাকা উচিত মোদির, যেটা সে করতে পারছে না, তার অনেক দুঃখ লাগছে। সে স্টেটের মুখ্যমন্ত্রী হয়ে করতে পারছে না, এটা কেন্দ্রীয় মন্ত্রীর কাজ। সে কেন্দ্রীয় মন্ত্রীকে বলছে আপনি সবাইকে ডাকেন। ঠিক আমিও বলবো আজকে আপনার মাধ্যমে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি আগামীকালই সব দলকে ডাকেন, ডেকে নিয়ে নিজে বসেন,
আমাদের সব দল যদি এক হয়ে কাজ করে, অবশ্যই আমরাও একটা ভালো কোনো ফলাফল আমরা পাবো। যেটাই হোক, আল্লাহ যদি আমার হায়াত রাখে, আমাকে কেউ মারতে পারবে না। আর যদি আল্লাহ আমার হায়াত যদি এমন ভাবেই মৃত্যু হয়, সেটাও আমি মনে করবো বীরের মর্যাদা। কারণ আমি আমার ন্যায্য হিস্যার জন্য যুদ্ধ করে মারা গিয়েছি, আমার সন্তানদের আগামী ভবিষ্যতের জন্য আমি যুদ্ধ করে মারা গিয়েছি, আমার দেশের মানুষদের জন্য আগামী দিনের সুরক্ষার জন্য আমি মারা গিয়েছি। ইনাফ আমি মনে করি। আমরা অন্য একটি প্রসঙ্গে যেতে চাই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, আর্থিক খাতের যে কমিটি, তারা বলেছে যে শেখ হাসিনার 15 বছরের শাসনামলের দুর্নীতি ছিল, শীর্ষে ছিল ব্যাংকিং খাত, মন্দ ঋণ দিয়ে 24টি পদ্মা সেতু অথবা 14টি মেট্রো রেল করা যেত। তো এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করেছে, এখন সরকারের কি করা উচিত? জি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেই জিনিসগুলো পরিষ্কার করে উন্মোচন করেছে যে বছরে গড় হারে প্রতি বছর $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়েছে। প্রত্যেকটা মেগা প্রকল্প বা ওই যে আপনার যতগুলো প্রকল্প সরকার হাতে নিয়েছে তার মিনিমাম 40% করাপশনের খাতে গেছে। সো এই যে বড় দাগে এতগুলো ব্যাংক খালি করে ফেলেছে, এই বড় দাগে যে কাজগুলো হয়েছে, এগুলো কিভাবে হয়েছে, কাদের কাজ সাজিতে হয়েছে, এই জিনিসগুলো অনেক দূর পরিষ্কার করেছে এই শ্বেতপত্র। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা মনে করি বড়দাকে কয়েকটা জিনিস দরকার। একটা যেমন যেই জায়গায় ব্লেমগুলো পড়েছে, মানে আপনি চিন্তা করেন যে একটা ব্যাংক খালি হয়ে গেছে, যে এখন 10টা ব্যাংক আছে, সরকারি বেসরকারি মিলিয়ে 10টা ব্যাংক আছে যারা পুরো দেউলিয়া, মানে খবরের পাতাই দেখছি পুরো দেউলিয়া। 22,000 কোটি টাকা নতুন প্রিন্ট করা হয়েছে এদেরকে এখন ফ্লোট রাখার জন্য। এবং এটা কেন করেছে সরকার? কারণ এটা করা ছাড়া উপায় ছিল না। এই 10টা ব্যাংক যদি কোল্যাপস করা থেকে না ঠেকায় সরকার, তাহলে পুরো একটা ব্যাংক রান শুরু হয়ে যেতে পারে, পুরো ইকোনমি একটা কোল্যাপসের কাছাকাছি চলে যেতে পারে। সো তার জন্য যদিও আমাদের ইনফ্লেশনারি প্রেশার আসবে আর অনেক ধরনের প্রেশার আসবে, তবুও এই 10টা ব্যাংককে বাঁচানোর জন্য 22,000 কোটি টাকা প্রিন্ট করতে হয়েছে। এখন এই যে 10টা ব্যাংক খালি হয়ে গেছে, এই ব্যাংকটা তো একা খালি হয়নি। বাংলাদেশ ব্যাংকের অডিট কমিটি আছে যাদের রেগুলারলি এই ব্যাংকগুলো অডিট করার কথা। এই ব্যাংকগুলোতেও সরকারের পক্ষ থেকে বোর্ডে বসে লোকজন, আর সরকারি ব্যাংকগুলো তো সরকারি লোকজনই। তাহলে কারা বসেছিল, কাদের হাত থেকে এই লোনগুলো গেছে? তারা সবাই তো আওয়ামী লীগেরও না, সবাই তো পালিয়েও যায়নি। তাহলে তারা কেন এখনো মানে এই বিচারের সম্মুখীন হচ্ছে না? এই জিনিসগুলো ক্ল্যারিফাই করা দরকার। কারণ আমি আপনার এখানেও 5ই অগস্টের আগে মানে ওই আওয়ামী লীগ সরকার থাকতেও কয়েকবার আমার মনে আছে বলে গেছি যে হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব জায়গায় বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মগুলোতে তারা বিশাল আকারে বাংলাদেশি রাজনীতিবিদ বা সরকারের বড় জায়গায় আছে সরকারি কর্মচারী, তাদের বড় বড় অ্যাকাউন্ট আছে, $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আছে তাদের সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, হংকংয়ে। তো এত $1 মিলিয়ন অ্যাকাউন্ট কাদের আছে, কেন আছে, কিভাবে আছে, এই জিনিসগুলো তো এখন শনাক্ত করার সময় চলে এসছে না? সো প্রথম স্টেপটা আমার মনে হয় মানে এই যে আমরা বারবার কথা বলছি, এবং এগেন ভালো কথা যে আমরা এই যে 2.5 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, 2.5 লক্ষ কোটি টাকা ফেরত নিয়ে আসবো আমরা যদি পারি, মারাত্মক। আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে কোনো সরকার এই পাচার করা টাকা আর ফেরত আনতে পারেনি। সো আমরা আসলে পারবো, এটা আমার কাছেও বিশ্বাসযোগ্য মনে হয় না, বাট যদি পারি খুব ভালো কথা। ভাই অনেক বিজ্ঞ ব্যাংকাররা এই কাজগুলোর সাথে লিপ্ত আছেন, সো যদি পারি আলহামদুলিল্লাহ। টাকা যার পকেটে যায় তার কথাই বলে, হ্যাঁ, এটা আর ফেরত আসে না। মানে আপনি যদি চিন্তা করেন, আমি যদি ছোট আঙ্গিকে কথাটা বলি, যে আমেরিকা যদি এখন শুরু করে বাংলাদেশের দিকে বন্ধুত্ব দেখিয়ে বাংলাদেশের এই 2.5 লক্ষ কোটি টাকা, যেটা ডলারে কনভার্ট করে ওদের দেশে হয়তো বা এরকম ডলারে কনভার্ট করে বিশ্বের অনেক জায়গায় আছে, ওদের ক্ষমতায় তো ডলার, সো ওরা বাংলাদেশকে ফেরত দিয়ে দিল, তখন বিশ্বের আর যত দেশ আছে, যত জায়গায় যত লুটপাট হয়েছে, সবাই বলবে আমেরিকা তুমি বাংলাদেশের স্পেশাল ফ্রেন্ড কেন, আমাদেরও তো ফ্রেন্ড, আমাদের টাকা ফেরত দাও। আর এই টাকা একবার ফেরত দিতে গেলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। সো এই টাকা একবার গেলে আর ফেরত আসে না। সো সেটা পরের কথা, কিন্তু যারা এটার সাথে জড়িত এদেরকে শনাক্ত করার একটা সময় তো এসেছে। শুধু একা এস আলম, মাসুদ আলম তো সব চুরি করেনি, লক্ষ কোটি টাকা চুরির সাথে এস আলম জড়িত, কিন্তু এস আলম একা তো চুরিটা করতে পারেনি। এস আলম যতগুলো ব্যাংক থেকে নিয়েছে, প্রত্যেকটা ব্যাংকে এস আলমের লোক ছিল, সরকারের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে শুরু করে আপনার বাংলাদেশ ব্যাংকে এস আলমের লোক ছিল। তারা কোথায়? তাদেরকে শনাক্ত করা হচ্ছে না কেন? এইগুলো শনাক্ত করার পর কি কি প্রসেসে করেছে সেগুলো ধরেন, এবং এগুলো বাইরে যেগুলো চলে গেছে তো চলে গেছে, আমরা প্রসেসে যাব। দেশে যেগুলো আছে, যেসব বিজনেস গ্রুপগুলো, এগুলো আমরা আমার দল থেকেও বলেছি যে এই যে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ, যারা অ্যাকচুয়ালি বড়ভাবে এই লুটতরাজের সঙ্গে জড়িত ছিল এবং যাদের ক্ষমতায়ন হয়ে
আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকার এত বছর ধরে রাখতে পেরেছে একা শুধু রাজনৈতিক ক্ষমতা দিয়ে না, কিন্তু টাকার একটা বড় ক্ষমতা ছিল, এরা এটার বড় অংশীদার ছিল। তাহলে এই ব্যবসাগুলোকে কি করা উচিত, কিভাবে এগুলোকে জাইবাস্টুর মতো, পুরনো জাপানিজ জাইবাস্টুর মতো বাস্ট করা উচিত, এই সব কিছুর পদক্ষেপ এক বাই এক নেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। জি, আবার ভাই কিছুটা বলছিলেন যে যারা জড়িত আপনার তাদের বিচারের উদ্যোগ নেওয়া উচিত কিনা, যেহেতু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, এটি অবশ্যই একটা ইতিবাচক দিক। এখন যেহেতু শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করেছে, এখন এই আর্থিক খাতে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত কিনা? দেখেন, এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আরেকটা জিনিস হলো, যারা জড়িত তাদেরকে অলরেডি তো পাচারি করে দিয়ে ফেলেছে সরকার। বলে না যে সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। সরকার কাকে দংশন করছে আর কাকে ঝাড় দিচ্ছে, ফুক দিচ্ছে আমরা জানি না। এখন আমি সরকারের বিপক্ষে কথা বলছি। সরকারের কাছে থাকতে থাকতে সেই মানুষগুলো কোথায় গেল? আমরা যখন দেখি বিদেশের পার্কে ঘুরছে, আপনার শপিং করছে, আপনার হাসাহাসি করছে, আড্ডা দিচ্ছে, এই যে এই মানুষগুলো, এরাই তো হাজারো লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে, সুন্দর বেগমপাড়ায় আরামে দিন যাপন করছে, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিতেছে। তো এখন বাংলাদেশে যে এতগুলো কাহিনীগুলো ঘটে গেল, সেটার এখন ছেড়ে দিয়ে আপনি ধরবেন কিভাবে? আপনি এস আলমের কথা বললেন, এস আলমকে না ধরা পর্যন্ত তো আপনি বুঝতে পারবেন না এস আলমের সঙ্গে কারা কারা ছিল, স্বীকারোক্তি। তাকে যদি আপনি রাজসাক্ষীও করেন, তাকে দরকার, তাকে আপনি কিভাবে ধরবেন? সে তো আপনার সিঙ্গাপুরের নাগরিক, সে তো বাংলাদেশের নাগরিককে সে দলিত মথিত করে ইস্তফা দিয়ে চলে গেছে, সে তো বিশেষ ক্ষমতায় বাংলাদেশে ছিল, সে তো এখন বাংলাদেশের নাগরিক না। এটা গেল। অন্যদের তো আপনি ছেড়ে দিচ্ছেন, এবং যারা যেখানে আছে আপনার এখানে বসে বসে তাকিয়ে দেখলাম নওফেলে অশান্ত চট্টগ্রাম। তো নওফেলটা কোথায়? তার অশান্ত চট্টগ্রাম তো বানানোর সুযোগ করে দিচ্ছেন আপনি। সারা বাংলাদেশের কয়টা আপনার পতিত সরকারের, স্বৈরাচার সরকারের লোকদের অ্যারেস্ট করেছেন? এই যে 10টা ব্যাংক খালির কথা বললো, 10টা ব্যাংকের টাকা আপনি যদি ঢাকায় যদি শুধু আওয়ামী লীগের বাড়িগুলো আপনি যদি সার্চ করেন, তাহলে আপনি 10টা ব্যাংকের টাকা পেয়ে যাবেন। বাড়িতে ভল্ট। এখন আর আপনার মনে নাই ওই গ্যান্ডারিয়াতে একজন ভাঙ্গারি ব্যস্ত, তার টাকাগুলো আনতে হয়েছে আপনার পিক আপে করে, তার সোনাদানা আনতে হয়েছে কত কেজি ওজনের সোনা, 800 না কত জানি, ভুলেও গেছি। তো এই যে গাড়িতে করে পিক আপে করে টাকার মেশিন সহ আপনার টাকা আনতে হয়েছে, তো এরকম একটা যদি আপনার ভাঙ্গারির দোকানের মালিকের কাছে থাকে, তাহলে নর্মাল যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক বিভিন্ন মেয়র, চেয়ারম্যান আপনার থেকে শুরু করে মন্ত্রী, এমপি, তাদের বাড়িগুলো সার্চ কেন দেয় না এতদিনে তো সবই আলাদা আলাদা পাট করে সরিয়ে ফেলেছে। তো সেইখানে আপনার মনে পড়ে যে যখন 1/11 হয়েছিল, তারপরে কিন্তু অনেক রাস্তায় রাস্তায় টাকা পাওয়া গিয়েছে। তখনও আমি বলবো যে অনেক হয়তো প্রশাসনিক মানুষগুলো কিছুটা অনেস্ট ছিল বলেই তাদের ধরপা করে কিন্তু অনেকের অনেক কিছু বের হয়েছে। আমলাদেরই বেশি ছিল সেইখানে। এখন এত বছর পরে আরো টাকা তো সবাই জানে, সবাই, এখানে গোপন করার কিছু নাই। কার কাছে কত, যেখানে একটা পতিত স্বৈরাচার নিজেই বলে তার পিয়ন নেই 400 কোটি টাকার মালিক, সেইখানে তার বলার অপেক্ষা থাকে না। তাহলে এই টাকাগুলো কেন ধরার ব্যবস্থা করা হলো না? কিংবা ভেতরে কি তারা নিজেরাই মিল হয়ে টাকাগুলো উদ্ধার করে নিজেরা খেয়ে ফেললো? এটার খবরটা তো এটাও কিন্তু বের হবে 2 দিন আগে আর পরে। ভাই ছোট করে বলবেন যে আপনি বলছিলেন যে 16 ডিসেম্বরের আবার ক্ষমতা চলে আসতে পারে পতিত স্বৈরাচারদের, এমন একটা ধারণা। তো পৃথিবীর ইতিহাসে আপনার ক্ষমতার শক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু পতিত স্বৈরাচার সাথে সাথেই চলে এসেছে, এরকম কোনো ইতিহাস আছে কিনা? এরকম কোনো আমার জানা নেই। আমরা যেহেতু ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং একাডেমিক, সেহেতু এরকম বড় দাগে কোনো ঘটনা থাকলে জানা থাকতো, এবং আমি বলিনি চলে আসতে পারে, কোনো সম্ভাবনাই নেই, এটা আমি বলছি। আপনি বলেন তারা ভাবছে, যেটা না, তারা ভাবছে শুধু না, তারা বলছে, তারা প্রচার করছে। এবং প্রচারটা কেন করছে আমি মনে করি যে হয়তো এগেন শেখ হাসিনা কি মনে করে এটা বাদ দেন, বাট শেখ হাসিনার আশেপাশে যারা, ছোট করে বলছি, শেখ হাসিনার আশেপাশে যারা, তারা এত বোকা না যে তারাও বিশ্বাস করে তারা আসবে, কিন্তু তারা অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা অশান্তি সৃষ্টি করতে চায়, তারা অন্তর্বর্তী সরকারকে ডিস্টার্ব করতে চায়, বাংলাদেশকে ডিস্টার্ব করতে চায়, এবং এগুলো করবার জন্য তারা এই ধরনের কথা ছড়াচ্ছে। এবং এই যে দেশেও তাদের লোকজন নামাতে হবে না, যাদেরকে নামাবে তারা তো ভাই রাস্তায় মার খাবে, তারা তো ভাই জেলে যাবে।
এরা তো মানে এই আওয়ামী দোসররা, হাসিনার লোকজন তো সব কানাডা, আমেরিকা, আমরা তো দেখছি গতকালও দেখলাম কানাডায় আরাম করে কয়েকটা নেতার ছবি ঘুরে বেড়াচ্ছে, তারা দাওয়াত খাচ্ছে, দাওয়াত দিচ্ছে, এরকমও সোশ্যাল মিডিয়াতে ছবি দেখছি। কিন্তু যেসব কর্মী ঢাকায় তাদেরকে বাংলাদেশে নামতে বলছে, তারা তো মার খাবে, তো তাদেরকে একটা সাহস দিতে হবে। এই অরাজকতাগুলো সৃষ্টি করার জন্য তারা এই যে এই ধরনের 16 ডিসেম্বর বা বড় কিছু করে ফেলবে বা বড় কিছু করে ফেলছে, এগুলো তারা বলে যাচ্ছে এবং তারা চেষ্টা করছে। তো এই যে আপনিই বললেন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে এই যে এই আপনার কি বলেন নাম চিন্ময়, এই সবগুলোই তো এক একটা উদাহরণ যে তারা কিছু দূর যে এই অরাজকতা সৃষ্টিতে সাকসেসফুল হচ্ছে তা না। এবং এইখানে আমি বিশ্বাস করি, আমার বিজ্ঞ সহলোক যে কথাটা বললেন যে জাতীয় ঐক্য, শুধুমাত্র ভারতে কিছু হচ্ছে বা ভারতে জাতীয় ঐক্য হচ্ছে এই কারণে না, কিন্তু আমরা এখনো দেশকে এমন জায়গায় আনতে পারিনি যেখানে আমরা আবার ইন্টারনাল কম্পিটিশনে যেতে পারি। আমরা যে জাতীয় ঐক্যর মাধ্যমে এই স্বৈরাচার পতন ঘটিয়েছি, সেই জাতীয় ঐক্য এখনো প্রয়োজন। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে দেশের ইতিহাসে কঠিন নির্বাচন হতে যাচ্ছে, তো কেন মানে কঠিন? জি, আমি ছিলাম ওখানে, উনি এই কথাটা বলেছেন এবং উনি আজকেই শুধু বলেছেন তা না, উনি কিন্তু বারবারই এই কথা বলছেন। আমরা আগেও বিরোধী দলে ছিলাম, এখনো বিরোধী দলেই আছি, আপনারা এই কথাটা সবসময় মনে রাখবেন। এবং কঠিনতম বলেছে উনি অনেকগুলো কারণেই বলেছে, তার মধ্যে একটা কারণ উনি বলেছেন যে 2001-এ আমরা যখন নির্বাচন করেছি তখন যে অবস্থাটা ছিল, তখন জনগণ ভোট দিতে পেরেছে, যেটুকুই পারুক জনগণ যার ভোট তাকে দিতে পেরেছে। মাঝখানে অনেকগুলো সময় গেছে কেউ ভোট দিতে পারে না, এর মধ্যে নতুন ভোটার হয়েছে অনেক, তাদের মেন্টালিটি আমাদের মেন্টালিটির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সেইখানে তারা কিভাবে নিবে এটা আমরা অনেক দিন ভোটে না যাওয়ার কারণে, বাংলাদেশ ভোট না পাওয়ার কারণে, আমি ভোটে যাইনি কিন্তু উনি ভোটে গিয়েও তো উনি ভোট দিতে পারেন নাই, তো দুজনের মধ্যে পার্থক্য তফাৎটা কিন্তু কিছুই নাই, দুইজনে কেউই ভোট দিতে পারি নাই। তো সেইখানে এতগুলো বছর পরে সঙ্গে নতুন ভোটার সংযুক্ত হওয়ার পরে এতগুলো বছর পরে একটা ভোটারকে বুঝতে জানতেও একটা ব্যাপার থাকে। তারপরেও সময়টা বড্ড অস্থির একটা সময়। এই অস্থির সময়ে ভোটের রাজনীতিটা কোন দিকে যাবে, যদি ভোট সঠিক সময় হয় সেটা কোন দিকে হবে, কেমন হবে, আমরা কেউই কিন্তু জানি না, আমরা এখানে অথই সাগরে ভাসছি। সেই হিসেবে উনি এই কথাটা বলেছেন যে সামনের দিনের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। এটা অর্থ ওনার মেসেজটা এমনই ছিল যে আমরা যেন সব কিছুর জন্য প্রস্তুত থাকি, আমরা যেন মাঠ না ছাড়ি, আমাদের জন্য মাঠে সবসময় ভোটারদের সঙ্গে একটা সংশ্লিষ্টতা থাকে এবং এইটা থাকা যতটা থাকবে ততটা আমাদের জন্য বেস্ট হবে। এবং আমরা যেন অন্যায়গুলোকে, আমাদের তো বড় দল, টুকটাক অন্যায় যে কিছু হচ্ছে না তা না, সে অন্যায়গুলোকে যেন আমরা পরিহার করি, অন্যায়গুলোকে যেন আমরা অন্যায় হিসেবেই জানি বা দেখি, এই কথাগুলো উনি আজকে বলেছেন। নির্বাচন আর সংস্কার এই বিষয়ে আপনার দলের অবস্থান জানতে চাই। আমার দলের অবস্থান পরিষ্কার। শনিবারেও আমরা সংস্কার প্রস্তাবনা ঢালাওভাবে 9টা বড় সংস্কার প্রস্তাবনা আমরা উন্মোচন করেছি এবং সরকারের কাছে পৌঁছে দিয়েছি। বিএনপি তাদের সব রাজনৈতিক দলদের কাছে, স্টেক হোল্ডার, ফরেন এম্বাসি, স্টেক হোল্ডার, মিডিয়ার সবার কাছেই পৌঁছে দিয়েছি। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সংস্কার এবং নির্বাচন এই দুটো সাংঘর্ষিক না, মানে নির্বাচনের কাজের মতো হবে। এবং আজকে বোধহয় প্রধান নির্বাচন কমিশনার উনিও একই কথা বলেছেন, তো নির্বাচনের কাজ নির্বাচনের মধ্যে হবে, সংস্কারের জন্য তৈয়ারি এবং যে সংস্কার করা যায় সেই কাজগুলো তাদের মতো চলতে থাকবে। আর বড় দাগের যে সংস্কারগুলো আমরা আমরা শক্তভাবে বিশ্বাস করি যে বড় দাগের সংস্কারগুলো একমাত্র একটা নির্বাচিত সরকারের দায়িত্বে করা উচিত। কিন্তু আমরা এই জায়গাটায় আসতে পারি যে নির্বাচন আসতে আসতে আমরা একটা কনসেনসাসে আসতে পারি যে কোন বড় দাগের সংস্কারগুলো এই দেশের জনগণ চায় বা এই দেশের ভবিষ্যতের জন্য ভালো। এবং এখানে আমরা সব রাজনৈতিক দল, বিএনপি, এনডিএম, আরো যত দল আছে, সব রাজনৈতিক দলকে একত্রিত করে আমরা তাদের কাছ থেকেও একটা একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা প্রতিজ্ঞা বা কিছু পেতে পারি যে এই যে জনগণের কনসেনসাস, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, স্পেশাল সময় আমরা সবাই মিলে কালেক্ট করেছি, এই কনসেনসাসটা আমরা বাস্তবায়ন করব যেই সরকারে যাক, বা জাতীয় সরকার হোক বা যে ধরনের সরকারই হোক, সেখানে এই রিফর্মগুলো, এই সংস্কারগুলো যেন বাধ্যতামূলকভাবে হয়। এবং তখন কি হবে যে এই নির্বাচিত সরকারও কিন্তু তারা এই জায়গাটায় টাইট থাকবে, মানে জনগণের কাছে প্রতিজ্ঞা করে তারা টাইট থাকবে যে আগামীতে যদি তারা আবারও নির্বাচনে আসতে চায় এবং তারা সুন্দরভাবে সরকার পরিচালনাও করতে চায়, তাহলে জনগণের কাছে করা এই প্রমিসগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হবে, সেটা যার সরকারই হোক না কেন। বিএনপি নির্বাচনী কাজ শুরু করেছে কিনা? বিএনপি আসলে সবসময়ের জন্য নির্বাচনী কাজ শুরু করে, তারপর ভিন্ন প্রেক্ষাপট, মিটিং, মিছিল, তারপরে আপনার কমিটি বানানো, কমিটি আবার পুরানো কমিটি ভেঙে ফেলা, এগুলো সবসময় এগুলা ধরনের নির্বাচনী কাজই বলা চলে। এটা বিএনপি করছে যেটা,
তবে নির্বাচনের ডেট না দিলে তো ওই ফ্লুটা আসে না, সেই ফ্লুটার বলে নাই। শুধুমাত্র বিএনপি যারা আমাদের সাথে সংশ্লিষ্ট, যারা জোট গঠন করেছে, তাদের এরিয়াগুলো কিছু কিছু এরিয়ায় বলে দেওয়া হয়েছে যে তাদেরকে যেন সহযোগিতা করা হয় সামনে নির্বাচনের কাজে, বিভিন্ন কাজগুলোতে। এটাই বিএনপি বলেছে। আমরা একেবারেই শেষ প্রান্তে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।